এখন একজন একজন করে নাম দিয়ে আপনারা আগে আপনি মা বলুন, আগে শহীদের মা, আপনার ছেলে যে মারা গেল আপনি কখন কিভাবে জানতে পেরেছিলেন? আমার নাম শাহনাজ বেগম। জি। ছেলে সাইফুল ইসলাম শোভন। আমি ছবি পেয়েছি। জি। আমার ছেলে শুক্রবার দিন দুপুরে নামাজ পড়তে গেল, জুম্মার নামাজ পড়লো, জুম্মার নামাজ পড়ে আসলো, বাসায় এসে বলে আম্মু ভাত কি রান্না করছো? বলি বাবা বিরিয়ানি রান্না করছো, বিরিয়ানি দাও। এই বিরিয়ানি দিলাম, আম্মু খাইলো। জুম্মার নামাজ পড়ে এসে বিরিয়ানি খাওয়ালাম। খাওয়ার পরে আর কিছু কলেজের বন্ধুদের ফোন আসে, ওই ফোন আসাতেই ও তাড়াহুড়া করে 4টা-5টা অল্প করে বিরিয়ানি খাইয়ে উঠলো। তখন আমার ছেলের আমি জিজ্ঞেস করলাম, বাবা কে করে বিরিয়ানি খেলে, তোর বিরিয়ানি ভাল লাগে নাই? আমি তো দেখতে পাচ্ছি ফোন আসতেছে, আলাপ পাইতেছি। বলে হ্যাঁ ভালো হয়েছে, এই কথা বইলে অল্প করে খাইয়া কোন রকম তাড়াহুড়া করে চলে গেল। যে আন্দোলনে গেছে, বললাম আমি নিচে যাই, আসতেছি, এই কথা বললে ও বাসায় থেকে বাইরে গেল। ওর ফোনে আসলো, তখন আমি বুঝতে পারছি যে ফোন আসতেছে, বন্ধুরা ডাকছে, হয়তো নিচে গেছে, কিন্তু আমি বুঝতে পারি না যে আন্দোলনে গেছে। সন্ধ্যার দিকে আপনি মাগরিবের আজানের একটু পর্দা পর্দাই অনেক বন্ধু এসে বললো, আন্টি সুবনের অবস্থা অনেক খারাপ, ঢাকা মেডিকেলে আছে, আপনি যাইতে হবে। ওর বাবা বাসায় ছিল না, শুক্রবার মারা গেল ও, ওর বাবা ছিল বুধবার দিন ইন্ডিয়া গেল। আর বাবা ছিল ইন্ডিয়ায়, বাসায় আমি, আমার সুবন আর আমার একটা মেয়ে, আমরা এই কইছি বাসায়। তো বাসার সন্ধ্যা দিকে এসে যখন বললো সুবনের অবস্থা খারাপ, তখন আমি দিক পাঁচ কিছু না যাচ্ছে, আমি বললাম কি হয়েছে আমার সুবনের? ওরা বলে না যে আমার ছেলে যে নাই। ওরা তখন আমার বলে না, বলে অবস্থা খারাপ, আপনারা এখনই যেতে হবে, আমার ছেলেটার চিকিৎসা তোমরা করো, আমার ছেলেটার যত টাকা পয়সা লাগে তোমরা চিকিৎসা করো, আমি আসতেছি। তারপর ঢাকা মেডিকেলে যায় দেখি আমার সুবনের লাশ এক সাইডে, ঢাকা মেডিকেলের এক সাইডে ওই অচেনা 2টা ছেলে নিয়ে টলের উপর নিয়ে রাখছে, আমার ছেলের মুখ ঢাকা। তখন আমার ছেলেরা ধরে আমি চিকার করে কত ডাকলাম, সুবন সুবন কথা বলবো, আমার সুবন কথা বল, আমার সুবন আর আমার সাথে কথা বললো না। ওই সেই বিরিয়ানি খাওয়াইছি দুপুরে কোন রকম করে খাইয়া গেছে, ওই তখনই কথা, ওই শেষ কথা তখনই। আমার ছেলে মারা গেছে নিউ মার্কেট এলাকায়, এক ছেলে তার পেঁচা ধরছে, পেঁচা ধরার পরে সে তার বুকের মধ্যে পড়ে গেছে। শুধু এতটুকু আমার ছেলে বলছে, ভাই প্লিজ আমাকে একটু হাসপাতালে নেন। এই সুবনের শেষ কথা, আর কোনো কথা বলতে পারে নাই। তারপর তারাই নাকি ধরে হাসপাতালে নিয়ে গেছে। তো ওই মুহূর্তে আবার এখন আমার ছেলের ওরা খবর পাবে কিভাবে, কোনো গলায় ছিল আইডি কার্ড, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের ছাত্র ছিল, কোন পুলিশের কাছে দেয় নাই, পুলিশ বলে নিতে চাইছিল। তো ওই ছেলে দুটা বলছে না আপনাদের কাছে দিব না, আমাদের রাস্তার ভাই, আমাদের ভাই, ওরা আন্দোলন করছি একসাথে, আমাদের ভাই, আমরা তার মা বাবার কাছে তার লাশটা বুঝাই দেব। তারা সত্যি সত্যি এই লাশটা আমাদের কাছে বুঝাই দিচ্ছে। মা আমি বলি আপনাকে, আমি তো ভাষা হারাই ফেলছি। আমি স্যার আমার একটা ছেলে ছিল, একটা অনেক রাধুরের অনেক যত্নের একটা ছেলে ছিল স্যার। আমার জীবনে এই ছেলেটাই সব কিছু ছিল স্যার, আমার সুখ দুঃখ আনন্দ সব কিছু আমার এই ছেলেটাই স্যার। আমরা মা ছেলে ছিলাম অনেক বন্ধুর মতো, রাত 2টা 3টা ধরে আমরা একসাথে গল্প করতাম, আনন্দ ফুর্তি করতাম। এখন আমার ছেলেটা এখন আমি রাখতে থাকতে পারি না, আনন্দ ফুর্তি করতে পারি না স্যার। তবে মা আমি আপনাকে একটা সান্ত্বনা দিতে পারি, আপনি জানেন, আপনি দেখলাম তো কোরআন সম্পর্কে জানেন, স্পষ্ট আছে
মানুষ তো একদিন মরবে, আমরাও মরব। বেহেশত নিশ্চিত আপনার ছেলের। দেশের জন্য রক্ত দিয়েছে, আর আমার দোষ দিয়েন না। আমি দেশ মুক্ত করার জন্য বলেছি। আমি ক্ষমা প্রার্থী দেশবাসীর কাছে। তবে দেশ সম্পূর্ণ মুক্ত হবে ভারতীয় রস থেকে। আপনার ছেলে শুধু নয়, আপনার ছেলে আলহামদুলিল্লাহ লাশটা পেয়েছেন, দাফন করতে পেরেছেন। এই ভারতীয় রসরা রাস্তায় হাজার হাজার মেরে গায়েব করে দিয়েছে। মা বাপ তার সন্তান ভাই বোন পায়নি। আমার কাছে আমার সন্তান রে ফিরত দিছে। লাশ অবস্থায় তো পাইছি, কত মা বাবা নাকি লাশও পায় নাই। পাইনি। এই ভারতীয় রসরা বছরের পর বছর ধরে এটা করছে, মানুষকে গায়েব করে দিচ্ছে, মেরে ফেলছে। আজকে রাজনীতির নেতারা বলছে নির্বাচন দিতে হবে। আর এই নির্বাচন তো 53 বছর ধরে হয়েছে। জনগণ কি পেয়েছে? জনগণকে তো রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করেছে, পলিটিক্যাল প্রোডাক্টস। আজকে না হয়ে মাকে খুঁজে পেয়েছি। হাজার হাজার মা আজকে কাঁদছে। রাজনীতিবিদদের কোনো চিন্তা নাই, তাতে গেলে এগুলো তো পণ্য। আমার বিশ্বাস আপনাকে রাষ্ট্র সর্বোচ্চ, এই রাষ্ট্র করবে না, এখন যারা আছে তারা করবে না, তারা ভারতের। তো আমার কথা হচ্ছে রাষ্ট্র এবং জনগণ আপনার সন্তান সহ যারা হারিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ হয়েছে, বেহেশতে তো পাবেনি। এবং সর্বোচ্চ আমাকে না লেখা আছে না রফিক, ওখানে লেখা আছে না যে কারো ফ্যামিলি কেউ মারা গেলে, শহীদ হলে 1 কোটি টাকা পাবে। লেখা আছে, লিখিত ওখানে। আপনারটা তো লিস্ট করা আছে। 1 কোটি দিয়ে তার জীবন পাওয়া যায় না। শুধু 1 কোটি নয়, সরকারি ও রাষ্ট্রের খরচে যতদিন বেঁচে থাকবে ফ্যামিলি, সর্বোচ্চ সুবিধা, সর্বোচ্চ সম্মানে থাকবে। আমি লিখিত কথা দিয়েছি, আজকে জাতির সামনে আমি কথা দিচ্ছি। আপনি শুধু সান্ত্বনা রাখুন একটাই, আপনার ছেলে বেহেশতি, কোনো সন্দেহ নেই। আর একটা হলো, এটাও খুব কম মায়ের কাছে আছে। আমার বড় ভাই মুক্তিযুদ্ধ করেছিল, তাকেও ধরে নিয়ে গেছে 70 বছর বয়সী। বুঝতে পেরেছেন? টর্চার করেছে। তা আমি যেমন আমার মার জন্য গর্ব করি, আপনার জন্য সারা দেশের লোক গর্ব করবে। আপনার ছেলে মরেনি। আল্লাহ বলে না, আলা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা হলো 154 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলেছেন, দেশের জন্য, বিশ্বাসের জন্য যারা মারা যায় তারা মরেনি, তারা অমর। আল্লাহর কথা। অন্তত এটা বুকে ধরে রাখুন। আপনার চিৎকারে, আপনার কান্নায় আমি ধরে রাখতে পারি না। আমিও একটা বাবা, আবার সন্তান। সেগুলো আমি দেখেছি, 71-এর যুদ্ধে দেখেছি আমার মায়ের কান্না, ছোটবেলা থেকে দেখে আসছি। তো এটা বিশ্বাস রাখুন, আপনি গর্বিত মা। এর সর্বোচ্চ মূল্যায়ন হবে। যারা আহত হবে, কি হবে, তাও লেখা আছে ওখানে। আমি দলিল দিয়েছি জনগণের কাছে, এই জন্যই মানুষ রক্ত দিতে আসছে। শেষ পর্যন্ত কি হলো রফিক হয়তো বলতে পারবে। রফিকের তারপরে নেক্সট কে আছে, কি নাম পিছনে, রফিকের পিছনে? হ্যাঁ, আপনার কি হয়েছিল বলেন তো, জাস্ট শর্টকাট, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড? আমার কি হয়েছিল, আমি সর্বপ্রথম যখন আপনি ডাক দিলেন আন্দোলনে, আপনার ডাকে সাড়া দিয়ে আমি মারফিল্ডে নামার সাথে সাথে বিরোধী দল যারা ছিল তারা আমার উপরে আক্রমণ করে। আক্রমণের যখন এক পর্যায়ে আমার দিকে ধাওয়া করে, তখন আমি পালাতে চেষ্টা করি, তখন তারা পিছন দিয়ে আমাকে রামদা দিয়ে খুব মারে। ও মাই গড, ভয়াবহ অবস্থা। আল্লাহ বাঁচায়। আল্লাহ বাঁচাইছে, আমার রোগটা কাটে নাকি, রোগের কাছে যে আঘাত লাগছে, রোগের সামান্য আঘাত লাগছে, এই আঘাতের কারণে আমার একটু খরচ আর কি জায়গা এই জায়গাটা দিচ্ছে। তখন বলা ট্রিটমেন্ট করতেও খুব সমস্যা হচ্ছিল। বাসা থেকে আমি থাকতাম না, বাসা থেকে পালিয়ে। ছাত্রলীগের গুন্ডারা না? জি জি জি। আচ্ছা, নেক্সট ভাই। নীরব তো একদম এখনো দুর্বল দেখা যাচ্ছে। আসলে
আপনি তো স্যার অনেক আগে ডাক দিয়েছেন আন্দোলনে, কিন্তু ওই সময় থেকে যে আমি আন্দোলনে নামছি, ওই সময় থেকে ছাত্রলীগের হাতে এখনো পর্যন্ত মার খেয়েছি, এখনো পর্যন্ত মার খেতে খেতে এই পর্যন্ত আসছি আমি। আচ্ছা নীরব, তোমার কি হয়েছিল তারপরে? এই লেটেস্টটা বলো, আগের ঘটনা তো বললামই। লেটেস্টটা হচ্ছে যে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরে আমরা যখন মিছিল নিয়ে 71 হলের দিকে যাই, তখন 71 হলের ছাত্রলীগ আমাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া একটা সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষের মতো অবস্থা হয়ে যায় ধাওয়া পাল্টা পাল্টিতে। এরপরে আমরা যখন ওদের হাতে অস্ত্র শস্ত্র দেখে যখন আমরা পিছু হটতে নিলাম, তখন ওরা আমাদেরকে ধাওয়া দিল। ধাওয়া দেওয়ার এক পর্যায়ে সবাইকে যাকে সামনে পাইছে তাকে ধরে এমন পিটান, এমন মারছে যে এক একজনের ভয়াবহ অবস্থা। তো ওই দিন আমার 15 জুলাই আমার শরীরের বাম পাশ পুরো অবশ হয়ে গেছিল। তো আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছিলাম। তো ঢাকা মেডিকেলে চিকিৎসা চলাকালীন সময় ছাত্রলীগ আবার হামলা করে, পুলিশও তাদেরকে সহায়তা করেছিল। দেন আমি আবার 16 তারিখে বেতানাশক ইনজেকশন পুশ করে শরীরটাকে মোটামুটি একটা পর্যায়ে এনে তারপর আমি আবার 16 তারিখে আন্দোলনে নামি। চিন্তা করো, 18 জুলাই যখন আমি আজিমপুরে যাচ্ছিলাম, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আজিমপুর চৌরাস্তায় আমাকে চেকিং এর নামে রাস্তায় ফেলে মিনিমাম 50-60 জন। তো সেই অবস্থা থেকে আমি বেঁচে ফিরছি। তারপর 48 ঘন্টা আমাকে জেলে বন্দি করে রাখে, যেটা একটা মানবাধিকার লঙ্ঘন। এরপর কিন্তু ওখানে আমি তো তখন এখান থেকে প্রতিদিন বক্তব্য দিচ্ছিলাম এবং আমি এটাও বলেছিলাম যে তোমরা কারা টিভিতে কথা বলতেছ। আমি তো কোনো সমন্বয়কের নাম উচ্চারণ করি নাই, আমি শুধু বলেছি আমি প্রধান সমন্বয়ক, লেখা আছে, বাকি সবাই সমন্বয়ক। সমন্বয়ক শব্দটা একমাত্র উৎপত্তি হয়েছে আমার থেকে, লিখিত, এবং তাদের নাম প্রচার করার কথা না। 5-6 জন যখন কথা বলছো, তার মধ্যে বাটপারগুলো এখন মন্ত্রী হয়েছে 2-1 জন, এরা আনন্দ। তোমরা তো পরিচয় দেওয়ার কথা না। পরিচয় দেওয়া মানে কি? অনিরাপদ পরিচয় দিয়ে আবার তারা ডিবি অফিসে লাঞ্চও করছে। এই হলো দেশ। আমাকে জেলে দেখেছিল যে এজেন্ট ছিল, ভারতের এজেন্ট ছিল স্যার, হোয়াটসঅ্যাপ লোক ছিল, তাদের ভাষা ছিল হিন্দি ভাষা ছিল। তাহলে আমি সেটাই বলছি, ম্যাক্সিমাম ভারতের একটা ব্যাটালিয়ন প্লাস হাসিনা পালতো, ওরাই পরে তাকে খাইছে। আমরা কিন্তু এখনো একটা নিউজ পেয়েছি, যেটা হচ্ছে যে আমি সিএমএ হাসপাতালে চিকিৎসা নিতে গেছি, সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলাম। সেখানে এক অফিসারের সাথে আমার কথা হয়েছিল। তো উনি বলছে যে ভারত থেকে 400+ হাই প্রোফাইল সিরিয়াল কিলার আনা ছিল শেখ হাসিনা, এবং তাদেরকে টার্গেট কিলিং দিয়েছিল এবং তাদের হাতে অটোমেটিক রাইফেলও দিয়েছিল। ওরা এখনো কিছু চলে গেছে বলতেছে, ওরা এখনো ওয়াকারের, আমার কাছে তো আর্মির যারা আছে, ওয়াকারের নিচে যারা আছে অফিসার সোলজার্সরা বলে যে স্যার এ ভারতীয় লোকদের ওয়াকার এখনো পালছে ঢাকা ক্যান্টনমেন্টে, বিভিন্ন ক্যান্টনমেন্টে। দেশ কিন্তু এখনো ভারতের নিয়ন্ত্রণে। আমাদের আর একটা যুদ্ধ অপেক্ষা করছে ইনশাআল্লাহ। তারপরে তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কিছুক্ষণ আগে রুল যে আপনার বললো না যে ওর গলার ভিতরে ছাত্রলীগের গুন্ডারা যে ছিল, ওর সাথে আমরা সহযোগিতায় ছিলাম, আমরা একসাথে ছিলাম। তো আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এবং পেটুয়া হাসিনার পুলিশ বাহিনীর এই ভয়ে আমরা কখনো মনে করেন এই আন্দোলন যতদিন হয়েছে একদিনও বাসায় থাকতে পারি নাই স্যার, ঠিক আছে, কখনই না। আমরা বলতে কি মানে ফ্যামিলি বলতে অনিরাপদ ছিল না। আমি শুনলাম তো নীরব ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে আবার মাঠে যুদ্ধে নামছে। মানে দেশের জন্য এরকম ভালোবাসা আমাদের দেশের সাধারণ মানুষ 71 সনেও দেখিয়েছে, এখনো দেখাচ্ছে। আর চোর গুন্ডাগুলো তখন দখল করে। আমরা তো একমাত্র মাঠে নামার উদ্দেশ্যে আমাদের স্বদেশ প্রেম দেখেছি। আমাদের থেকে জুনিয়র ভাই, যেসব জুনিয়র ভাইরা যাদের এখনো যাদের ব্রেনে এখন তৈরি বিকশিত হয় নাই, তারাই নেমে গেছে দেশপ্রেমের জন্য। তো তখন অনেক কিছু ঘুরে খাইতো যে নিজের চিন্তা শক্তি, ঠিক আছে, মেধা বিকাশ, এগুলা নিজেই প্রশ্ন করতাম। তো আমরা কি জন্য ঘরে বসে থাকবো? আচ্ছা আমি একটা কথা বলি, এই যে 6টা উপদেষ্টা যে মানে 6 জন যে যারা ডিবিএসে ডিনার করলো, তারা ডিনার করছে আর তোমাদেরকে রাস্তায় মারছে, তাই না?
জি জি স্যার। তোরা ডিবি অফিসে ডিনার করছে আর অন্যরা মরছে। যারা আন্দোলন করছে তারা যদি শত্রু হয় সরকারের, তাদেরকে তো মারার কথা, তাদেরকে তো ডিনার দেওয়ার কথা না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন, ঢাকার যত কলেজ ইউনিভার্সিটি আছে, বাংলাদেশের ঢাকা, চিটাগং, রাজশাহী, রংপুর, খুলনা, সব জায়গায় লোক নেমেছে, বগুড়া, সব জায়গায় লোক নেমেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ৭১ আবার নতুন করে, ঠিক আছে, গণজাগরণ হয়েছে। এক্স্যাক্টলি। আমাকে এই যুক্তিটা বলো, তাদেরকে তুলে নিয়ে গেছে ৬ জনকে, আর আন্দোলনে নামছে হাজার হাজার লোক, ওই ৬ জনকে নিয়ে গেছে কেন? মূলত হচ্ছে হ্যাঁ বলো। যেহেতু তারা মিডিয়া ফোকাসে চলে আসছিল, তাদেরকে আসার কথা ছিল। আমার এই পরিকল্পনা এখনকার না। ভারত জানতো হাসিনাকে বাংলার জনগণ পতন করবে, কিন্তু হাসিনার পরে যেন তাদের লোকই আসে। এই ৬টা ছাত্রকে দিয়ে দেখালো এরাই নেতা। হ্যাঁ, এটা একটা রর মহাপরিকল্পনা, তাই না? এরাই নেতা। এইসব খেলা বাংলার মানুষ বোঝে এবং বুঝেছে, ঠিক আছে। একটা কথা কি স্যার, আমার ছেলে বুধবার মিছিলে গেছে, বুধ বৃহস্পতি না মঙ্গল, বুধ বৃহস্পতিবার দিন ও মিছিল করে আসছে। এখানে টিয়ারসেলের কি দিয়া গুলি খাইছে, খেয়ে স্যার অনেকখানি কেটে ফেলাইছে। কিন্তু তারপরে শুক্রবার দিন যে যাবে সেটা আমি জানতাম না স্যার। কিন্তু এই গুলিটা খেয়ে, মানে এর আগে 2 বার যুদ্ধ করে আসছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ স্যার, ও গেছে মঙ্গলবার থেকে যুদ্ধ হয়ে নামছে, ও বৃহস্পতিবার দিন টিয়ারসেলের খাইছে, গুলি খাইছে। তো আপনার ছেলেকে না মেরে সরকার ওই 6 জনের মতো নিয়ে যায়নি কেন? এতে তো বোঝা যায় ওই 6 জন কারা। এই জীবনের প্রথম এই যে মিছিলে গেল। ইনশাল্লাহ এটার ফল হবে, আপনি চিন্তা করবেন না। যা ঘটেছে সব আল্লাহর আদেশেই হয়। দেখা যায় স্যার। হ্যাঁ, আর একটু কাছে আনেন। হ্যাঁ, এ আপনার ছেলে না? হ্যাঁ হ্যাঁ মানে 7-এ থাকতে শহীদদের সাথে ছবি তুলতেছে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, এটা আমি কল্পনা কথা যে কিভাবে শহীদ হবে। আবার 16 ডিসেম্বর জন্ম, 2005-এ। এদেরকে স্যালুট দিয়েও শেষ করা যাবে না, বিশ্ববাসী স্যালুট দিবে। 2000 ও কি বুঝতো স্যার যে ও এককালে শহীদ হবে স্যার? জন্ম 16 ডিসেম্বর, আবার শহীদ ওর জন্মই হয়েছে দেশের জন্য, শহীদ হওয়ার জন্য। হ্যাঁ স্যার, 16 ডিসেম্বর আমরা সবাই মরবো, সবাই মরবো, আপনার ছেলে কিন্তু মরবে না। যতদিন বাংলাদেশ আছে তার নাম মানুষ দোয়া করবে। এই স্যার দেখেন, আমি একটু আগে আয়াতটা বললাম তো কোরআনের। টিয়ারসেলের গুলি খেয়ে তারপরে দিন গেছে। আমার ছেলে যে ভীত ছিল, দেশের জন্য বাইরে হয়েছে স্যার, ও নিজের স্বার্থের জন্য বাইরে নাই স্যার, ও দেশের স্যার আমি তখন ইন্ডিয়া ছিলাম, ওর সাথে বুধবার দিন তো লাস্ট কত হয়েছে, বুধবার 17 তারিখে দুপুরবেলা, 17 তারিখে আমি বললাম আব্বা আমি তো বেরিয়ে ইন্ডিয়া যাবো ঘুরতে, তোমার কি আনো কাপড়, তোমার যেটা মন চায়। এই ওর সাথে লাস্ট কথা আমার বুধবার 17 তারিখে দুপুরে। একটা মাত্র ছিল, এই আন্দোলনে গিয়া আজকে সে শহীদ হয়েছে। স্যার জন্ম মৃত্যু কোন সরকারের লোক কেউ আসছিল বা ঠিক চিকিৎসা করার বা কিছু? কেননা এরা তো বাংলাদেশের সরকার না। সেনাপ্রধানকে গ্রেফতার করতে হবে। সে প্রথম দিকে মানুষকে গুলি করেনি, কিন্তু পরে যখন আমাদের মানুষকে মারছে তখনও সেনাবাহিনীকে গুলি করতে দেয়নি, যখন ভারতীয় লোকরা আমাদেরকে মারছে। Am I right? হ্যাঁ। সো ওকে গ্রেফতার করতে হবে, চুপ্পুকে গ্রেফতার করতে হবে, কোর্ট কাছারি নতুন করে সাজাতে হবে, এবং আওয়ামী সব ডিসি যা আছে সবই আওয়ামীর, এবং কি অনেক সচিব আছে, তাদেরকে বরখাস্ত করতে হবে। পুলিশের যেমন মনির, ডিআইজি মনির আমার বাসা লুট করেছে, আমার লোকদেরকে ধরে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। সে মুনির এখনো আরামে ক্যান্টনমেন্টে ঘুমাচ্ছে, বিকজ গোপালগঞ্জ বাড়ি। আর ওয়াকারুজ্জামান যে সেনাপ্রধান, তারও ছিল গোপালগঞ্জের জামাই, সব জামাই টামাই নিয়ে ক্যান্টনমেন্টে আছে। তারেক সিদ্দিকও ক্যান্টনমেন্টেই আছে, সবচেয়ে বড় ক্রিমিনাল, আমার সব কিছু ধ্বংস করেছে। হ্যাঁ, তুমি একটু শেষে কিছু বলবে?
স্যার আমি হচ্ছি রাকিব হাসান স্যার। আপনার গণ অভ্যুত্থানের যে মহানায়ক, ফ্রন্ট লাইন থেকে আপনি শুরু থেকেই নেতৃত্ব দিয়েছেন এবং বলেছেন, এবং অন্যান্য সমন্বয়কের পরিচয় দেওয়ার কথা ছিল না, কারণ পুরো বিপদটা আপনি নিয়ে নিয়েছেন জাতির ক্রান্তি লগ্নে। আপনি জাতিকে সেভ করার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই অগণতান্ত্রিক ফ্যাসিস্ট হাসিনা 2008 থেকে 2024 পর্যন্ত বিনা ভোটে ভারতের রোডসের মাধ্যমে যেভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল, সেটার বিরুদ্ধে আপনি প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর। এজন্য স্যার আপনাকে জানাচ্ছি সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম স্যার। যখন গণঅভ্যুত্থানের আকাশে যখন বাংলাদেশে আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়ে, আমি একজন ক্ষুদ্র অ্যাক্টিভিটিস্ট হিসেবে আবার যারা পরিচিত জন ছিল, আপনার নির্দেশনায় আমরা মাঠে থেকে কাজ করেছি স্যার। আমরা ফ্যাসিস্ট হাসিনা ভারতের রোডসের চোরকে হটিয়ে দেওয়ার জন্য মরণপণ লড়াই করেছি স্যার। 19 তারিখ জুলাই মাসে কালো পতাকা মিছিল থেকে স্যার আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া ছাত্রলীগ যুবলীগের নির্মম অত্যাচারের মাধ্যমে তারা আমাদের ডিবির হাতে তুলে দেয়, এবং ডিবির হাতে যখন তুলে দেওয়া হয় ওখানে আমরা দেখেছি ভিন্ন একটি দেশের ভিন্ন একটা চরিত্র, তাদের ভাষাটা ছিল ভিন্ন, বাংলা ভাষা ছিল না। এবং সেখানে আমাদের হিন্দি বাংলা ভাষা নাকি হিন্দি বলো, ভয়ের কি আছে? এই যে এর মার সন্তান গেছে, মরতে তো হবেই একদিন। হ্যাঁ জি স্যার। ও ডিবি তোমাকে অ্যারেস্ট করেছিল? জি স্যার, ডিবি আমাকে অ্যারেস্ট করে। তোমাকে ডিনার করে নাই কেন ওই 6 জনের সাথে? স্যার আমাদের মূলত কাজ করছে দেশপ্রেম, আমরা ডিনারের জন্য আন্দোলন করিনি, আমরা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আপনার নির্দেশনায় আমরা মাঠে ছিলাম স্যার। তুই আমাদের গভর্নমেন্টের বিরুদ্ধে লিখিস, এটা তো দেখার অনেক কিছু আছে। তারপর স্যার ওখানে আমাদের নাম এন্ট্রি করা হলো, আমাদের আর্মস দিয়ে স্যার সেখানে আমাদের আর্মসের মামলা দেওয়া হলো স্যার, যেটার সাথে আমার বিন্দু মাত্র সম্পৃক্ততা নাই। আমরা নিরস্ত্র বাঙালির মতো ওখানে গিয়ে আমরা অংশগ্রহণ করি আন্দোলনে, সেখানে আমাদের আর্মস শো করে মামলা দেওয়া হলো। ওখানে আমাদের স্যার এমন কোনো জায়গা নেই নির্মম নির্যাতন করা হলো। ডিবিতে আমাদের 2 দিন রাখা হলো স্যার। তো আমরা তো জানি যে এখানে ভারতের রডস আছে, এখানে আমাদের জীবন সেফ না। তোমার সাথে কতজনকে নিয়েছিল ডিবিতে? স্যার ওখানে 200-250 হবে। মানে মাঠের থেকে ধরে নিয়ে গেছে? স্যার আমাদের তো ফ্রন্ট লাইনে আমরা যখন ছিলাম, রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, ওখান থেকে ধরে নিয়েছে, ওখান থেকে ধরে নেওয়া। তাহলে আমাকে বলো, তোমাদের 200 জনকে দেখালো না টিভিতে, বা ডিনার করালো না? ডিনার করালো ওই 6 জনকে, এটার কি এক্সপ্লেনেশন? এটা স্যার আন্দোলনের মূল ক্যারেক্টার আমি বলবো যে চিন্তায় হয়ে গেছে স্যার। যেখানে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি বলেছেন স্যার যে আমি প্রধান সমন্বয়কে আমার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এই জাতির ক্রান্তি লগ্নে আমি যেখানে নিজের নাম প্রকাশ করেছি, যেটা আপনি বলেছেন স্যার। আমি বলছি শুধু আমারটাই প্রকাশ থাকবে, আর কেউ প্রকাশ করবে না। আর তারাই ভিডিওতে কথা বলছে, তারাই ওই আসিফ নজরুলের সাথে কথা বলছে। ভারতীয় রড সেভাবে হাইজ্যাক করলো এটা। যখন আমাদের কেরানীগঞ্জ পাঠালো স্যার 24 ঘন্টা লক আপ, সেখানে নীরব ছিল, পাশাপাশি ছেলে ছিলাম। 24 ঘন্টা লক আপ স্যার কাকে রাখে? যে একজন ভয়ঙ্কর আসামি, একজন মুক্তিযোদ্ধা, একজন দেশের জন্য সংগ্রাম করছে, দেশ মাতৃকার টানে সে আন্দোলন অংশগ্রহণ করছে, তাকে তো স্যার ওই ভয়ঙ্কর আসামি রাখার কথা না। আবার আর্মস শো করে মামলা দেওয়া হলো স্যার, এইটা আমাদের খুব হৃদয় বিদারক। তারপরে তো স্যার কোনো কলিং এর ব্যবস্থা নেই, আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ। ওই মামলা কি এখনো আছে না উঠে গেছে? স্যার মামলা চলমান আছে স্যার, আমরা এখনো বলো এই কোন সরকারেরা কিসের গণ অভ্যুত্থান করেছে? এরা আজকে সরকারে বসেছে, আমার ওখানে লেখা আছে গণ অভ্যুত্থানের পর সকল রাজনৈতিক যে মামলা আছে বাতিল হয়ে যাবে, আগের থেকেও। এখনই শুধু শহীদ হয় নাই, 28 অক্টোবরও শহীদ হয়েছে, সেই লিস্টও আমার কাছে আছে, যাদেরকে পুরস্কৃত করা হবে 2023-এর। ঠিক আছে, এখনো মামলা উঠেনি, গণ অভ্যুত্থান হয়েছে। তাহলে কি গণ অভ্যুত্থান হয়েছে? মামলা উঠবে কোত্থেকে? ভারতের যাদের দরকার তাদেরটাই হয়তো উঠবে, আর কাদেরটা না। আবার আমাদের খাবার খাইতে অনেক কষ্ট, মানবেতর জীবনযাপন করেছি স্যার। তো গণবিপ্লব সফল যখন হলো, গণ অভ্যুত্থান, তখন আমরা ভিতর থেকে ভাবছি সফল। এখন আমরা যেটা বুঝতেছি স্যার, তখন ওই 6 তারিখে আমরা বের হলাম। বের হয়ে যখন জানতে পারলাম যে এই ইউনিয়ন সরকার, আপনি ঠিক বলেছেন স্যার, সে 82 বছর বয়স, যথেষ্ট ভালো, তার কাজ করার আগ্রহ আছে, কিন্তু এই যে খুনি হাসিনার 16 বছরের যে সেটা, অফিসের পিয়নটা পর্যন্ত তার
এবং সে গোপালগঞ্জের লোক প্রশাসনে নিয়োগ করছে বিভিন্ন জেলায় ঠিকানা দিয়ে, ভুয়া ঠিকানা দিয়ে গোপালগঞ্জের লোক। এই একটা ইম্পর্টেন্ট কথা বলেছ। আমি যেটা বলি ওই 10 পাতাতেও আছে, তোমাদের হাতে সবার কাছে আছে। আমি বলেছিলাম প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ সব জায়গায় যেন গ্রুপ গ্রুপ করে তৈরি করা হয়, গণ অভ্যুত্থানের গ্রুপ পুরো দেশে। সেইভাবেই করে কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। এখন আমি একটা দায়িত্ব দিয়েছি, আমি শফিউদ্দিনকে বলেছিলাম, মানে সেনাপ্রধান, মানে বাটপার সেনাপ্রধান, তারপরে আজিজ বাটপার সেনাপ্রধানকে বলেছিলাম, অকারকে বলেছি আমার বক্তব্যে যে ভারতীয় যে 26 লক্ষ লোক আছে এদের লিস্ট বের করতে। কোনো কাজ করছে না। তোমরা যে বলতেছো যে এই যে 26 লক্ষ লোক আছে এরাই কিন্তু ছাত্র সাজে, এরাই হলো পাজামা পাঞ্জাবি পরে হেফাজত সাজে, এরাই আর্মি সাজে, আনসার সাজে, আর এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এই জন্য আমি বলছি যারা গ্রুপ গ্রুপ সারা দেশে করেছো, তোমরা যখন রাস্তায় যাবে কোনো ছাত্র চিনতে পারছো না, জিজ্ঞাসা করবে যে তোমার আইডি কার্ড দেখাও। আইডি কার্ড কিন্তু হাসিনা করে দিয়েছে 26 লক্ষ লোকের। আইডি কার্ড থেকে ঠিকানাটা নিতে হবে, নিয়ে তোমাদের যে এলাকার তারটা লেখা আছে ওই এলাকার সমন্বয়কদের ফোন করে বলো যে ওই গ্রামে যায় দেখো তো এই নামে কোনো ছেলে গ্রামে আছে কিনা, দেখবা নাই। এইভাবে যখন শনাক্ত হবে, এই ভারতের 26 লক্ষকে যেদিন আমরা তাড়াতে পারবো, আমাদের ওই জিনিস করতে হবে। এই 26 লক্ষ যে ভারতীয় আছে, সেনাবাহিনীতে আছে, পুলিশে আছে, আমি সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিডিআর সবাইকে বলছি, আমি যারা টপ লেভেলে আছে তাদের বলছি না, যারা আমাদের আসলেই কষ্ট করছে দেশের জন্য, চ্যালেঞ্জ করো, আইডি নাও, ঠিকানা নাও, আর গ্রেফতার করতে শুরু করো। গ্রেফতার করতে পুলিশ দরকার হবে না। দেখো না, গণ অভ্যুত্থানের পরপর সমগ্র থানা টানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে ইনক্যাপাসিটেট করা হয়েছে। হ্যাঁ, প্রতিশোধ নিবে, ঠিক আছে, প্রতিশোধের বিচার সিস্টেম আছে, কিন্তু এটা ভারত কেন করেছে? এই আর্মিটাকে নষ্ট করার জন্য। আর্মি এখন পুলিশের কাজ করাচ্ছে। তা বুঝতে হবে, কারো হাতে যদি অস্ত্র থাকে, আবার বিচার ক্ষমতা থাকে, শয়তান তাকে ক্যাপচার করবেই, কোরআনে আছে। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নীরবে লং টাইম এই গণতান্ত্রিক এই গণঅভ্যুত্থানে ফ্রন্টলাইন থেকে নেতৃত্ব দিয়েছে। আপনার অনুপ্রেরণামূলক বক্তব্যগুলো আমাদের দিক নির্দেশনা পেয়েছি, কিন্তু সে এত ইনজুরি হলো, এই মরণাপন্ন যুদ্ধে অবতীর্ণ হলো, কিন্তু তার চিকিৎসার ব্যয়বহুল চিকিৎসাটা সে এখনো ঠিকভাবে করতে পারতেছে না। আরেক ভাই এই যে শহীদ হয়েছে, ওনাদের খোঁজ খবর স্যার কেউ নেয়নি। হাজার হাজার লোক আমার কাছে আসে, তো হাজার হাজার লোক পুরো দেশের হাসপাতালে আছে, কারো চোখ উঠে গেছে, কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, কেউ যাচ্ছে না ওখানে। রুহুল আমিনেরও একই অবস্থা, তাকে যুবলীগ ছাত্রলীগ যেভাবে কোপাইছে তারও বাঁচার কথা ছিল না। এখানে যারা এসেছে এরা মূলত ফ্রিডম ফাইটার এবং এরাই নির্যাতিত পরিবার, অথচ এদের খবরে কেউ না নাই। স্যার আপনি আমাদের খোঁজ খবর নিয়েছেন, এই জন্য আপনাকে ব্যক্তিগতভাবে সশস্ত্র ইসলাম স্যালুট জানাই স্যার। না, কিন্তু এখনো শেষ হয়নি, যুদ্ধ চলছে। জি স্যার, ওই যে গ্রুপ গ্রুপ করতে বলেছে, আমি বলে দিলাম, ভারতীয় রডসের থেকে মুক্ত না হলে, ভারতের রাজনৈতিক সিস্টেমসের সাথে, কূটনৈতিক সিস্টেমসের সাথে বন্ধুত্ব না হলে এবং রডসদের পরাজিত না করলে বাংলাদেশ আরো ধ্বংসের পথে যাবে। এর একটা কাজ করে, তোমরা তো শিক্ষিত সবাই, একটা কথা বলি, ভারত বারে বারে বলে আমরা হিন্দুদের পিটাই, হিন্দুদের মারি, তাই না? একটা হিন্দু কার্ড ব্যবহার করে একটা সাম্প্রদায়িক একটা গন্ডগোল করার জন্য। আমার কথা হচ্ছে ভারতীয় রডসদের কাছে যে তোরা যে আমাদের নদীগুলো শুকিয়ে ফেলেছিস, এই যে ফেনীতে বন্যা দিলি, শুকনার সময় খরা আর পানির সময় বন্যা, এতে কি শুধু মুসলমান মারা যায়? এতে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মারা যাচ্ছে। তখন তোরা হিন্দুর কথা বলিস না, না? এটা একটা শয়তান গ্রুপ। উত্তরবঙ্গে সে একই ঘটনা ঘটতেছে স্যার। রিসেন্ট নাও উত্তরবঙ্গে বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে এই ভারতের বাদ ছেড়ে দেওয়া, ভারতের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে। স্যার আপনি যেভাবে কথা বলছেন বা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, আপনার এই জাগরণে মানুষ আলোকিত হয়েছে স্যার, এবং মানুষ নিশ্চিন্তে রাস্তায় বেরিয়েছে এবং এই ভারতের বিরুদ্ধে, ভারতের রুলসের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল আপার বৃদ্ধ। আমি বলেছি কোনো চুক্তি হবে না ভারতের সাথে। আর কিসের তিস্তা আর কিসের গঙ্গা? গঙ্গা কিন্তু আর 1.5 বছর পরে হাসিনার ওই 30 বছর শেষ হবে। 96 সনে চুক্তি করেছিল, কোনো চুক্তি না। ওই নদী
আন্তর্জাতিক নদী, সবার অধিকার আছে সমান। ওদের বাদ দেওয়াটাই তো বেআইনি। আমি বলেছি আন্তর্জাতিক কোর্টে যেতে হবে। আমরা 18 কোটি জনগণ আছে, কোনো টেনশন নাই স্যার, আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ইয়েস, দিস ইজ দ্য স্পিরিট। গণ অভ্যুত্থানের সময় বলেছে সমন্বয়করা পরিচয় দিবে না, দ্যাট উইল বি রিস্কি ফর ইউ। কিন্তু ওই 6টা সমন্বয়ককে কেন দেখিয়েছে ভারত বা ডিবির হারুন তো বলেছে যে আমাকে করতে বলছে, আমি করছি। তো তাকে তখন কে করতে বলেছে? হাসিনার সরকার। এবং তাদেরকে ডিনার দিয়ে দেখালো যে যে ছাত্ররা নেমেছে এরাই নেতা। তারপরে একজনের রান দেখালো না, ওই যে নাহিদ না, হ্যাঁ তখন দেখালো যে তার রান পুড়ে গেছে, মানে পিটাইছে, তাই না? তার যদি রান ওরকম আহত হয়ে থাকে, তার 6 মাস হাসপাতালে থাকার কথা, পরের দিনই তো মন্ত্রণালয়ে কাজ শুরু করে দিয়েছে। এখনই তারপর তো জিজ্ঞাসা করো তাকে, তোর প্যান্ট খুল দেখি, তুই যে টিভিতে দেখাইছিলে আহত হয়েছিস, এটা দেখাতে পারে নাকি? দেখো, সত্যের জয় হতে হবে। ইউ পিপল আর দ্য হিরোজ। আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ যারা রক্ত দিয়েছে, হাজার হাজার যারা মরে গেছে, আপনাদের মাধ্যমে আমি তাদের স্যালুট জানাচ্ছি। মা কিছু বলবেন? শহীদের মা। স্যার কি বলবো স্যার, একটা ছেলে হারাই গেছে, অনেক কষ্টের ছেলে। দিন নাই রাত নাই, সারাদিন কান্দি, খাওয়া দাওয়া নাই, চোখে ঘুম নাই। আমার ছেলে যে ভীত ছেলে ছিল, সে হঠাৎ করে যে এত সাহসী হয়ে যাবো আমিও কোনোদিন ভাবি নাই। 19 তারিখেও মারা গেল। ও 15 তারিখ থেকে যুদ্ধে নামছে, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখে তো মারাই গেল স্যার। না আমি কি ভাববো, আমার ছেলে তো পাবো না স্যার। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার ছেলের বিচার করো। আর আপনাদের কাছেও বলি, আমার ছেলের বিচারটা আপনারা করেন। বিচার তো হবেই, বিচার তো হয়ে গেছে। হাসিনা মনে করেছিল জীবনে পতন হবে না, কুদরতি হাসিনা গেছে, কুদরতি বাকিটা হবে। যারা এখন আছে বুঝতে পারছে না, এরা তো শয়তান। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে শহীদের বাবা মা। আপনাদের এটা তো ফেরত দেওয়া সম্ভব না, আল্লাহ ছাড়া কেউ পারে না এটা। তবে আজকে কোটি কোটি মানুষ আপনাদেরকে দেখবে, আপনাদের কি বলবো, তবুও এটার মূল্য পরিশোধ হবে না। বাট আপনারা সরকার থেকে আমার এই 10 পাতা অনুযায়ী আহত, নিহত, শহীদ যারা হয়েছেন, যুদ্ধে যোগদান করেছেন, সব পাবে। আবার জাতির সামনে, 18 কোটি মানুষের সামনে আমি বলে দিলাম, শুধু লিখিত না, আবার মুখে বললাম। আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ, অবশ্যই। আমি তো কোরআনের আয়াতে বলে দিয়েছি শহীদদের কি বলেছেন। আল্লাহ নিজে বলেছেন তারা মরেনি, তারা অমর, তারা বেঁচে আছে। এই যে আপনার ছেলে মরেছে, এই স্পিরিটে আরো লক্ষ লক্ষ লোক নামবে এবং ভারতে রস মুক্ত করবে বাংলাদেশকে ইনশাআল্লাহ। তা বেশি দূরে নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।